এখন প্রায় ভোর 4টের কাছাকাছি বাজে। আর আমাদের এখানে দেখছি অনেকেই শাক হলু দিচ্ছে, মানে পোষ আগলানো শুরু হয়ে গেছে। তো আমিও উঠে উঠোন ছাড় দিয়ে পোষ আগলাচ্ছি। তো এক একজনের এক এক নিয়মে আছে, আমাদের এই নিয়মে এই যে 4টে গোবরের নাড়ু করেছি, পোষের স্ত্রী, পোষের ছেলে, পোষের মেয়ে। এবার তাদেরকে বেঁধে রাখবো। এই যে উঠোনে যে জায়গায় এরকম ল্যাপা আছে, 8-9 জায়গায় ল্যাপা আছে। প্রত্যেকদিন যেখানে মারুলি দেওয়া হয় সমস্ত জায়গায় দেওয়া হবে। সত্যি কথা বলতে আমি আগে জানতাম না, ভাবতাম গোবরের নাড়ু। তারপরে সবাইকে জিজ্ঞাসা করলাম, দেওয়ালে না, এগুলো গোবরের নাড়ু না, এগুলো পোষের স্ত্রী তার ছেলে মেয়ে, মানে একটা আকার দিয়ে বানানো হয় গোবর দিয়ে। হয়ে গেল পোষ আগলানো। তো তোমরা কারা কারা আমার মতো ভোরবেলায় উঠে পোষ আগলিয়েছো আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। এই যে সব জায়গায় জায়গায় হয়ে গেছে। আর এবার কি করব জানো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কর্তা আগুন তৈরি করেছে ঘষি দিয়ে। আগুন পোয়াচ্ছি। ও এখন আগুন পোহাচ্ছে। আর কারা কারা পোষকে আমাদের মতন বেঁধে রেখেছো, সবাই বেঁধে রেখেছে, তাও কিন্তু একটু কমেন্টে জানিও। বিচুলি দিয়ে বাঁধা হয় বলে পোষ ছিঁড়ে পালায়। এই যে 4:27। আমার গিন্নি 4টের সময় অ্যালার্ম দিয়েছে, আর অ্যালার্ম বাজার 5 মিনিট আগে বাড়িতে শাকগুলো বাজছে, তো আর ঘুমানো যায়? উঠে উঠোন ঝাড় দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আগুন পোয়াও। হ্যাঁ, এখন একটু আগুন পুড়িয়ে তারপর কাজ করব। বলছি আমার এই অসাধারণ স্বাদের পিঠেটা কেমন হয়েছে? বাবা বলার নয়, এত টেস্ট হয়েছে না? কত কষ্ট করে বানিয়েছি বলো তো, কত সময় নিয়ে। ড্রেসও বানাতে পারবে না। না, আমি যা বানিয়েছি। বাপিকে দুটো বেশি দিও। হ্যাঁ, ও বলছে এইটা আমি খাবো না, এটা বাদে বৌদির আর কি পিঠে আছে সেই পিঠে আনবা। এত টেস্ট খেতে পারছে না, মুখ মরে যাচ্ছে। পোষ আগলিয়েছি, ধরো ধোয়া মাজা সব সেরে গঙ্গায় গিয়ে মকর ডুব দিয়ে এসছি, মানে স্নান করেছি। হ্যাঁ, আজকে একাদশী তো, এবার রুটি টুটি বানাবো। আর আমার ননদ এখনো চান করেনি, ওর মকর সংক্রান্তির চান এবছর হবে না, গঙ্গায় হবে। আমি গঙ্গা করিনি, বাড়িতেই আমার গঙ্গার জল হবে। হ্যাঁ, আমি এরকমটা কালকে বলেছিলাম, দিয়ে পোষ আগলে আবার ঘুমিয়ে পড়েছি। ওই দেখো বাসি বাসন এখনো পড়ে রয়েছে, বাসনই মাজা হয়নি। আমি এরকম ডায়লগ কালকে দিয়েছিলাম, গঙ্গায় যাব, চান করব, ভোরবেলাতেই সব কাজ সারবো, একটু আগুন পুইয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ব্যাস, দিয়ে উঠতে বেলা এখন চললো। আজকে সকাল সকাল চলে এসেছে আমার মাতৃ স্পেশাল পিঠে। এই যে মা নিয়ে এসছে ব্যাগের মধ্যে, আমি খুলে দেখছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। এটা হচ্ছে সরা পিঠে, দুধে ভেজানো, তাই তো? আজকে সকালেই বানিয়েছো মা? এটা হ্যাঁ, এটা সকালে বানিয়ে এনেছি। বাহ, ও বাড়ির জন্য রেখেছো তুমি? আমার বাড়িতে আর কি খাবে। আর এই হচ্ছে পায়েস, মা অল্পই পায়েস করেছে, আমিও পায়েস করেছি, মা আবার মায়ের থেকে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে মালপোয়া। ভালোই হলো, মা কালকেও এসেছিল বিকালে, আজকেও এসছে সকালে। আজকে থেকে যাও, আজকে বিকালে যাবো। সেই ভালো, তাই না? হ্যাঁ, দেখে শুনে বাজার করবে আমার জামাই, খাসির মাংস, লাল দই। ঠিক আছে, তাই হবে। বড় সাইজের ইলিশ। আচ্ছা, শাশুড়ি মা এসছে না। না না, আমার জামাই করে এগুলো। এবার আমি পিঠেগুলো ঢেলে রাখি। ও মাই, কেতলিগুলো তোমাকে দিতে হবে তো আজকেই? ঠিক আছে, সেরে নিয়ে দিও, তাহলে আমার কিছু আনতে সুবিধা হবে। ঠিক আছে। সকালে রুটি বানালাম, আলু ভাজা হলো, বেগুন ভাজা হলো। আমার ব্লগে এই জায়গাটা দেখতে পাওনি এমন কোনো ব্লগ আছে কি? আমার তো মনে হয় নেই। আমি বাড়ি থাকাকালীন এই জায়গাটায় শ্যুট নেওয়াই হয়। তার কারণ হচ্ছে আমি এখানটায় রান্না করি, প্রত্যেকদিন আমাকে এখানে আসতে হয়, অনেকটা সময় কাটাতে হয়, তো একটু তো শেয়ার তোমাদেরকে করতেই হয়। তো দেখো আমি রান্না করব বলে রেডি হচ্ছি, মানে কোটা বাটাগুলো কমপ্লিট করে রাখছি। আর এখানে রোদ্দুরে মা বসে রুটি খাচ্ছে, আর এখানে আমার বাবাও রয়েছে। আমি বুঝতে পারছি না আমার বাবা কেন মানে চোখ মুখ এত অন্ধকার করে রয়েছে, মানে বাবার মনে যে কী চলছে বাবা আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। আর সত্যি কথা বলতে বাবাকে একটু চোখে চোখে রাখছি, কারণ কালকে যেহেতু চলে গিয়েছিল বাড়ি থেকে, আমরা সবাই, আমি, আমার ননদ, ঠাকুরজামাই, সবাই মানে বারবার শুধু বাবার খোঁজ নিচ্ছে, বাবাকে চোখের ওপর রাখা হচ্ছে। এই একটা আলাদা এক্সট্রা চিন্তা ঢুকলো মাথায়। কি গো, রান্না হলো? আমার কিছু বলার নেই, কিছু মানে তো তোমাদের উদ্দেশ্যে বলছি না কথাগুলো। গিয়েছিল চা খেতে, আচ্ছা চা খেয়ে এসে হঠাৎ করে ক্যামেরাটা অন করলো, যাতে করে আমি বলতে না পারি কোথায় ছিলে এতক্ষণ। হ্যাঁ, একটুখানি ফোন তো ধরে দিতে পারো, ব্লগে শ্যুট নিতে হয়।
এগুলো যাতে বলতে না পারে হঠাৎ করে ওই জন্য এসেই ক্যামেরাটা অন করলো। এই যে সুন্দর এখন হেলান দিয়ে দেখো খাসি চিবাচ্ছে, দেখো ধরো সে সকালবেলা পুলিটা খাচ্ছিল মনে আছে। যাই আমি এবার পৌষ সংক্রান্তির স্নানটা করে আসি, বুঝেছো বাপি? এই যে কলেই করব, গঙ্গায় যাব না, থাক আগামীবার যাব। হ্যাঁ এই এখন গরম জল হয়। হ্যাঁ চলো, তুমি চলো তাহলে। আমি ঘরে ছিলাম, বাপি আমাকে ডাকতে গেছে, বলছে বৌদি একটা সুন্দর জিনিস দেখবা আসো। তো একটা কুল গাছ, শুকনো শুকনো কুল গাছ, পাতা টাতা কিছু নেই, প্রচুর পাখি বসে রয়েছে। সেটা আমি ছাদ থেকে গিয়ে অনেকটা লং তো ক্যামেরায় হয়তো নাও আসলে তুমি একটু ছাদ থেকে শেয়ার করো, বন্ধুদের দেখতে পাবে। দেখো গো, কিন্তু কাছে যাবে না, তাহলে উড়ি চলে যাবে, ভয় পাবে। আগে এখান থেকে কিছুটা দেখা যায় কিনা দেখো তো। যাবে না, যাবে না। না এর আগের দিনও ছিল বলো, এখান থেকে আসবে না, পরে আমি ওখান থেকে দেখে দিচ্ছি। হ্যাঁ ওই যে ছোট্ট একটা কুল গাছ, কুল গাছের মাথার উপরে কত পাখি দেখো উড়ে যাচ্ছে সব, দেখেছো? এখনো প্রচুর পাখি আছে, ওই যে প্রচুর পাখি সব উড়ে উড়ে চলে গিয়ে আম গাছে বসলো এখনো। এই দেখো শেষমেশ এই বারান্দার কাজটা আজকে কমপ্লিট হলো। আগের দিন তো তোমাদের দেখিয়েছি যে কাজটা কমপ্লিট হতে বেশ কিছুটা বাকি ছিল, আর এদিকটা বাকি একটা খুব সুন্দর ডিজাইন করেছে যাতে বাইরে থেকে খুব ভালো লাগে। ওদিকে গিন্নি রেডি হয়ে গেছে, ডাকাডাকি করছে, আমরা তো বললামই একটু বেলুন হল। তোমার দাদা বলছে বাপি, বলছে আচ্ছা ইউটিউব করি টাকা পাই, ফেসবুক করি টাকা পাই, কিন্তু তোমার শাড়ির কুচি ধরে কেন কোনো টাকা পাই না? টাকা পাই না তার কারণ হচ্ছে এরকম কুচিগুলো ভালো করে ধরেনি। গৌরাঙ্গ সেতুতে চলে এসেছি, তো ব্রিজের এই দিকেই গাড়িটা রেখেছে। আর দেখো গঙ্গায় কত চর পড়ে গেছে, এই জায়গাগুলো কিন্তু এখন দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি তো ফোনে দেখি অনেকে এই জায়গাগুলো এসে রিলসও বানায়, যদিও আমরা কখনো বানাইনি, তবে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এখানে একটা মেলা হয়, তো এখান থেকে যেতে হবে অনেকটা, পুরো ব্রিজটা শেষ করে ওই ব্রিজের শেষ মাথা দিয়ে নেমে যেতে হবে, তবে মেলা আমরা পাবো। তো ব্রিজটা শেষ হয়ে গেছে, দেখো রাস্তাটা একটু উঁচু নিচু রয়েছে, তো এখান দিয়েই অনেকে উঠে নেমে যাচ্ছে। আমি না ভাব পাচ্ছি না, মেলায় চলে আসলাম কিন্তু মেলায় তো কোনো ভিড়ভাট্টা নেই, মানুষজনের যাতায়াত নেই। তো চলো দেখা যাক কি হয়। তো বহু বছর পরেই মেলাটায় আসলাম, তো সঠিকভাবে আমরা জানি না আদৌ আজ থেকে মেলা কিনা, তো কয়েকজনের মুখে শুনলাম যে আজকে থেকে, সেই জন্যই আসলাম। আর এখানে জায়গাটা দেখো খুবই সুন্দর, একটু নির্জন ভাব রয়েছে, চারিদিকে সবুজ গাছপালা, মানে জায়গাটা বেশ মনোরম পরিবেশ। আর এই মনোরম পরিবেশের জন্যই কিন্তু এখানে অনেকে পিকনিক করতে আসে। তো মেলার দোকানপাটগুলো এখান থেকেই দেখা যাচ্ছে, আর মনোরম পরিবেশ হবে নাই বা কেন, তো এখানে সামনেই তো গঙ্গা রয়েছে, গঙ্গার ধারেই মেলাটা। তো ভেতরের দিকে আমরা চলে আসলাম, আর এইখানগুলো না মানে সমান না, উঁচু নিচু ভাব আছে, যার জন্য এটা পিকনিক স্পট হিসাবে সবাই পছন্দও করে। আর এখানে অনেক দোকান বসে গেছে, এই দোকানি ভাইদের কাছ থেকে কি জানলাম জানো, আজকে মেলা নয়, তো দোকানগুলো বসে গেছে, ঠিক আছে আগামীকাল থেকে মেলা শুরু, তো সেই জন্য একটু ভিড়ভাট্টাগুলো কম। তো কড়াইয়ে দেখলাম গরম গরম বাদাম ভাজা হচ্ছে, আর মানে বাদামে আমি একটু হাত দিয়েও দেখলাম সত্যি বাদামগুলো গরম আছে, ওই জন্য বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে নিলাম, কারণ বাদাম ভাজা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো 250 গ্রাম বাদাম নিয়ে নিলাম। তো বাদাম নেওয়ার পরে দেখো কতগুলো লবণ দিচ্ছে, আর বাদাম লবণ ছাড়া কিন্তু ভালোও লাগে না খেতে। তো কাঠের অনেক দোকান বসেছে, আমি পিঁড়ি দেখছি, কারণ আমার তো একটা পিঁড়ি আছেই, আর আমার ননদের জন্য ভাবলাম পিঁড়ি নেব, কিন্তু কি বলো তো, ওই এত ভিজে কাঠ আর এত ভারী, যেই এই কাঠগুলো শুকিয়ে যাবে না, কাঠগুলো ফাট ধরে যাবে, তো সেই জন্য না মানে অতটা মন পছন্দও হলো না। আবার পিঁড়িগুলো একটু নিচু নিচু ভাব, আর একটু উঁচু আর চওড়া হলে আমি নিয়ে নিতাম। তো এখন তো এদিক ওদিক মেলা আছে, আমি মানে যেখানেই যাই না কেন পিঁড়ি আমি কিনে আনবো, আমার মাথায় থাকলো বিষয়টা। আর দেখো টুকিটাকি অনেক কিছু কাঠের জিনিস রয়েছে, খাট, সিংহাসন, চেয়ার, বেঞ্চি, অনেক কিছুই রয়েছে। পিঁড়ি হচ্ছে বাপু আমার পিঁড়িটা একদম মন মতো জুতসই পিঁড়ি, ওটা আমি কিনিনি, এক দাদা আমাকে দিয়েছিল, উনি সানমাইকার কাজ করে, তো সেই জিনিস দিয়েই আমাকে একটা জাবদাই পিঁড়ি বানিয়ে উপহার দিয়েছিল। যখন আমরা বেরোই অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়, তো এই দাদা ভাইরাও আমাদের অনেক ভালোবাসার মানুষ, আমাদের ভিডিও দেখেন, অল টাইম সবসময় আপনাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে আপনাদের ভিডিও, ঠিক আছে? আমাদেরও খুব ভালো লাগলো, তোমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। অনেক অনেক ধন্যবাদ। একটা মেলায় তো আমরা গিয়েছিলাম, তারপর আবার আরেকটা মেলায় চলে এসেছি। ওই যে সাদা বিল্ডিংটা রয়েছে স্কুলটা, ওটা একটু তোমাদের শেয়ার করলাম, কারণ ওই স্কুলে আমিও পড়েছি একটা টাইম, ওই দোতলার জানলার ধারে বসে
মানে ক্লাস তো চলতোই, তার সাথে মেলাও দেখতাম। সেই দিনগুলো যেন খুব ভালো লাগে মনে পড়লে। এটা আমাদের স্কুলের মাঠেই মেলাটা হয়। তো এই মেলাটাও না আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগলো, কেন জানো তো, এখন সন্ধ্যের পর তো সবে সবে রাত্রির 8টার পর মেলাটা একটু জমজমাটি হয়। বহুদিন পর ছৌ নাচ দেখলাম, খুব ভালো লাগছে। আর এই ছৌ নাচটা একটু ভালো লাগলো বলে মিনিট 10 মতো দাঁড়িয়ে গেলাম। এখানে অনেকেই দাঁড়িয়ে দেখছিল। আমরা সবাই জানি পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত। তো আগে যখন এই মেলাটা হতো, অনেক আগে, এই ছৌ নাচ দেখার জন্য বসে থাকতাম। মায়ের সাথে দিদার সাথে মেলায় আসতাম, তখন বসে অনুষ্ঠানগুলো দেখতাম। আর এখন মেলায় আসার মানে হচ্ছে ঘুরে টুরে কিছু খেয়ে কিছু কিনে টুক করে বাড়ি চলে যাওয়া। আর আগে মেলা দেখতে যখন আসতাম, অনেক আগে, আমি বিয়ের আগের কথা বলছি, তখন অনেক মানুষ বসে অনুষ্ঠান দেখতো, স্টেজে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখতো, আমরাও দেখতাম, একদম শেষ করে বাড়ি যেতাম। মানে সেই সময়কার মেলা ঘোরা আর এই সময়কার মেলা ঘোরা একটু যেন পার্থক্য রয়েছে। মেলায় এসে কিন্তু আমি কিছুই খাইনি, শুধু এক জায়গায় চা খাওয়া হয়েছিল। তারপরে এখানে এসে 10 টাকার ফুচকা খাচ্ছি। আমার কি মনে হচ্ছে জানো, 10 টাকার ফুচকা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ভালো। মানে খেতে আর ভাল লাগছে না। মনে হয় 6টা না 7টা যাই হোক দিয়েছিল। আমি আমার কর্তাকে বলছি একটা দুটো খাওয়ার জন্য, তাও খাচ্ছে না। একটা এগরোল খাবো, ওই জন্য দেখো এগরোলের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি। আর মানে রোলটা বানাচ্ছে, তারপরে খেয়ে এখান থেকে বেরোবো। তো রোল আর ফুচকা খেয়ে এবার আমি চলে এসেছি জিলিপির দোকানে, বাড়ির জন্য জিলিপি নেব। আর ওই মেলা থেকে বাদাম ভাজা নিয়েছিলাম। তো আজকের মতো টাটা, কালকে থেকে দেখা হচ্ছে। কালকে কিন্তু বাড়িতে থাকবো না, কালকে সারা দিনের জন্য একটু বেরোবো। তো চলো, যাই করি না কেন তোমাদেরকে শেয়ার করব। আজকে টাটা, কালকে থেকে দেখা হচ্ছে।